দর্শক, এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক স্বাধীন মতের সম্পাদক ও ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খন্দকার আলী আজম। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু শুরু করব যে আজকেও হরতাল চলছে, ওভারঅল এই যে হরতালের প্রভাব আমাদের ব্যবসা বাণিজ্যে কেমন রয়েছে? প্রথমে আমি কষ্ট সহকারে বলবো যে মনে অনেক কষ্ট। সেটা কেমন যে আজকে যখন আমি এসেছি এখানে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে, তখন বাজারের নিম্নগতি তো আছে, পাশাপাশি দেশ 2000 কোটি টাকা লস করছে, কারণ হরতাল। আর এই হরতালের কারণে আমরা কতটা ভালো থাকতে পারি। যখন বাসা থেকে রওনা করেছি তখন দেখলাম একটি ট্রাকের মধ্যে অনেক লোক, অনেকে টাইও পরা আছে, হাতে ব্যাগ আছে। বুঝতে দেরি হলো না, এরা সবাই অফিসগামী, বাস বা অন্য কোনো যানবাহন পায়নি বিধায়ী কিন্তু বাধ্য হয়ে তারা ট্রাকে উঠেছে। সবথেকে কষ্টদায়ক কোনটা, যখন আমরা বাসা থেকে বের হচ্ছি অফিসের উদ্দেশ্যে, তখন মেয়ে, ছেলে বা বউ, আমাদের স্ত্রী সন্তান যারা আছে, তাদের একটা জিজ্ঞাসু দৃষ্টি আমাদের দিকে থাকে যে বিকালবেলা বাড়িতে ফিরবা তো। জীবনের নিরাপত্তা নিয়েই তাদের মধ্যে একটা উৎকণ্ঠা থাকে। সরকার পক্ষ থেকে বলছে অফিসে আসতেই হবে, আর বিরোধী দল যারা আছে তারা বোম মেরে হোক, গাড়ি পুড়িয়ে হোক, যেভাবেই হোক আমাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে। এইরকম আশঙ্কাজনক অবস্থায় যদি ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করতে বসি তাহলে ভালো থাকি কি করে? সেক্ষেত্রে আপনি বলছিলেন যে প্রায় সময় আমরা শুনছি যে পার ডে আমরা লস করছি 2000 কোটি টাকা। এই যে দেশ পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে, আমরা ধীরে ধীরে আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে সরে আসছি, সেই লায়াবিলিটিসটা আসলে কার? দেখবেন, এই দেশ আমরা যখন গণতন্ত্র ফেরানোর কথা বলেছি তখন থেকে শুরু করে আজও পর্যন্ত বর্তমান বিরোধী দল এবং সরকার, এই দুটি দলই কিন্তু আজও পর্যন্ত 800-ও অধিক হরতাল দিয়েছে। 800-ও অধিক দিন হরতাল দিয়েছে। প্রতিদিনে যদি আমরা 2000 কোটি টাকা লস করে থাকি, তাহলে 800 দিনে আমরা কত টাকা লস করে থাকি? 1,60,000 কোটি টাকা আমরা ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। এর দায়ভার আসলে কার? ক্ষতি তো হচ্ছে সাধারণ জনগণের, ব্যবসায়ীদের। এর দায়ভার কার? এই দুটি দলকে যদি জনগণ কাঠগড়ায় দাঁড় করায়, এর ক্ষতি কে পুষিয়ে দেবে? আমি জানি না ওনারা কি বলবেন। দেখবেন কিছুদিন আগেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন উম্মা প্রকাশ করেছে। তারা বলে ফেলেছেন যে প্রয়োজনে আমরা আমাদের ব্যবসা বন্ধ করে দেব যদি কিনা এভাবে হরতাল দেওয়া হয়। তারপরেও কিন্তু বিরোধী দল হরতাল বন্ধ করেনি, আর সরকারি দল চেষ্টা করেনি যে বিরোধী দলের সঙ্গে বসবেন, আলোচনা করে এটাকে শেষ করা যায় কিনা। আমি কিন্তু বলবো সরকারকেই, কারণ সরকারের উচিত ছিল বিরোধী দলের সঙ্গে বসা। বহির্বিশ্বে চলে যান, যে কোনো দেশে যান, এরকম ছোট্ট, এর থেকে অনেক ছোট ঘটনা ঘটলেও সরকারি দল বিরোধী দল একসঙ্গে বসে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের মাননীয় সাবেক প্রেসিডেন্ট, উনি চলে গেলেন, উনি কফিনে শোয়া অবস্থা, দুই নেত্রী কাছাকাছি হয়েছেন, তারপরেও ওনারা কথা বলেননি। কার স্বার্থে, কোন স্বার্থে কথা বলেননি? আমার মনে হয় ওনারা দুজনই কনফার্ম হয়ে গেছেন যে 5 বছর ওই দল চালাবে, 5 বছর আমরা চালাবো। দেন ভাগাভাগি করে তো চলছেই, তাহলে বসাবসি করে কি লাভ? জনগণের আসলে কতটুকু প্রাপ্তি হচ্ছে সেটা আসলে আমার মনে দেখাটা উচিত। জনগণের প্রাপ্তি যেটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আজকেও দেখছেন যে সূচক অলরেডি কোথায় চলে গেছে, 100 পয়েন্টের মতো নেই, অলরেডি 3000 সামথিং এ চলছে এখন। আমরা জানি যে লিস্টেড প্রায় 250-টির মতো প্রতিষ্ঠান, তার মধ্যে মাত্র 9টির আজকে আমরা দেখছি অন্যান্য দিন এই সময়ে কিন্তু লেনদেন থেকে 400 কোটির উপরে। তো সেক্ষেত্রে গত মাসেও কিন্তু এটা ছিল 200 কোটির উপরে, আজকে মাত্র 13 কোটি, 100 কোটি টাকা ক্রস করেনি। জি, তো সেক্ষেত্রে একটু আসবো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে যে সম্ভাবনাময় ফিউচার যদি আমরা বলি, কোন খাতটিকে আপনারা বিবেচনা করছেন? আমাদের দেশে কিন্তু সম্ভাবনাময় খাত অনেক। দেখবেন আমরা ওষুধ শিল্পে অনেকটা এগিয়ে গেছি, আমাদের বাজার অনেক বড়। আমরা বিভিন্ন প্রকার কসমেটিক সেকশনে আমরা প্রতিদিনই আগাচ্ছি। ইলেকট্রনিক্স আইটেমও আমাদের দেশে মোবাইল তৈরি হচ্ছে, কম্পিউটার তৈরি হচ্ছে, টেলিভিশন তৈরি হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলে আমরা সংযোজন করছি, আমাদের প্রগতি এখন গাড়ি সংযোজন করছে। এগুলাকে ছাপিয়ে গেছে আমাদের দেশে জাহাজ শিল্প। জাহাজ শিল্পে আমরা অনেক ভালো করছি, যেটা আমাদের দেশে যে সম্ভাবনা আছে, এই খাতে যে পরিমাণ শ্রমিক আছে, আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। এবং
এটা এটা এখন এমন একটা পর্যায়ে আছে যে বিদেশে যে জাহাজটি তৈরি করতে প্রায় 200 কোটি টাকার অধিকে লাগে, সেটা কিন্তু আমাদের দেশে 40 কোটি টাকায় সম্ভব হচ্ছে। যার কারণেই কিন্তু ডেনমার্ক, যাদের সারা বিশ্বে জাহাজ তৈরিতে সুনাম আছে, ওরাও কিন্তু আমাদের কাছ থেকে ড্যানিশরা নিচ্ছে জাহাজ। এদিকে আমরা বলতেই পারি জাহাজের স্বর্ণযুগ আমাদের সম্ভাবনা রয়েছে, এটাকে আমরা কাজে লাগাতে পারি। আর পরিবেশকে কাজে লাগিয়ে যদি আমরা পর্যটন শিল্প যেটা আমাদের আছে, প্রাকৃতিক যে বৈচিত্র্য আছে, সেটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে পর্যটন শিল্প দিয়েই কিন্তু আমাদের দেশের বিশাল একটি বাজেট পূর্ণ করতে পারি। আমাদের অন্য দেশের কাছে হাত পাততে নাও হতে পারে যদি কিনা আমরা পর্যটন শিল্পকে ভালোভাবে কাজে লাগাতে পারি। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করব, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বাবা, কি হয়েছে? মুখে ব্রণ। এ বয়সে তো ব্রণ হবেই। ও, ব্রণ শুধু বয়সের কারণে হয় না, ত্বকের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুর কারণেও হয়। এই দেখুন তো, এটা লাইফবয় কেয়ার। ব্রণের মতো 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষা দেয়, আর ত্বককেও রাখে কোমল। 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা, লাইফবয় কেয়ার। অর্থ আছে মেঘস্রোতের জলে, অর্থ যখন খোঁজে মানে। ইউনিয়ন ক্যাপিটালে আমরা বুঝি অর্থের সেই ভাষা, অর্থের অর্থপূর্ণ সমাধানে ইউনিয়ন ক্যাপিটাল। 400 জোড়া অভিজ্ঞ হাত, তাদের ইস্পাত কঠিন দৃঢ়তা। 400 জোড়া অভিজ্ঞ চোখ, তাদের ইস্পাত দৃঢ় দৃষ্টি, অক্লান্ত প্রেরণা। 40 জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, তাদের ইস্পাত কঠিন মনোবল। 23 জন অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, তাদের ইস্পাত কঠিন লক্ষ্য ও দ্বিধাহীন আস্থার সাথে তৈরি আনোয়ার ইস্পাত। সময়ের যে কোনো পরীক্ষায় বিজয়ী হতে সর্বদা প্রস্তুত। আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইট। Second honeymoon, love remains. It just needs a little care. Homes 8 Morocco. My second honeymoon এ অংশ নিয়ে দুজনেই ঘুরে আসুন বিশ্বের 7টি এক্সোটিক বিচের একটিতে। বিস্তারিত পত্রিকায়। 400 জোড়া অভিজ্ঞ হাত, তাদের ইস্পাত কঠিন দৃঢ়তা। 400 জোড়া অভিজ্ঞ চোখ, তাদের ইস্পাত দৃঢ় দৃষ্টি, অক্লান্ত প্রেরণা। 40 জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, তাদের ইস্পাত কঠিন মনোবল। 23 জন অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, তাদের ইস্পাত কঠিন লক্ষ্য ও দ্বিধাহীন আস্থার সাথে তৈরি আনোয়ার ইস্পাত। সময়ের যে কোনো পরীক্ষায় বিজয়ী হতে সর্বদা প্রস্তুত। আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইট। খাওয়ার আগে পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হয়, তা না হলে জীবাণু থেকেই যায়। এই বাপ্পি, তোর সাবান স্লো নাকি রে? এখন হাত ধোয়ার জন্য পুরো 1 মিনিট নয়, প্রয়োজন মাত্র 10 সেকেন্ড। নিউ লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। নিউ লাইফবয় হ্যান্ড ওয়াশ জীবাণু থেকে দেয় সবচেয়ে দ্রুত ও কার্যকর সুরক্ষা, কোনো ভয় নেই।
আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক প্রিয়কে দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নানা দিক নিয়ে আলোচনা করছিলাম দৈনিক স্বাধীন মতের সম্পাদক ও ওসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খন্দকার আলী আজমের সঙ্গে ফিরছি তার সাথে আবার আলোচনায়। আমরা বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, হরতালের প্রভাব কিছুটা জেনেছি। আমরা আলোচনা করছিলাম যে দেশের সম্ভাবনাময় সেক্টর হিসেবে কোনগুলো, সেখানে আপনি বলছিলেন যে ট্যুরিজম সেক্টর রয়েছে, জাহাজ শিল্প রয়েছে, সেই জায়গাটায় আসলে এই যে সম্ভাবনাটা কাজে লাগাতে হলে এখন থেকে আমাদের কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখবেন আমাদের ওষুধ খাত অনেক ভালো, তারপরে সেখানে অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার। বাট জাহাজ খাত, এখানে নিম্নমানের শ্রমিকদেরকে আমরা ব্যবহার করছি, কিন্তু করে আমরা ভালো আয় করছি। আর জাহাজ এবং পর্যটন শিল্প দুটো কিন্তু একসঙ্গে একটা সমন্বয় আছে, একই সূত্রে গাথা। তা আমাদের দেশে দেখবেন আমরা হচ্ছে যে ইউরোপিয়ান আইল্যান্ড গুলা যে ক্রুজ শিপ আছে, এখানে যারা পর্যটক ভ্রমণ করে জাহাজে করে, এবং ক্যারাবিয়ান আইল্যান্ড আছে। তো ক্যারাবিয়ান আইল্যান্ডে যে সমস্ত পর্যটকরা ভ্রমণ করেন, আমিও সেখানে করেছি, 13 দিনের ট্যুর করেছি, 39 দিনের ট্যুর করেছি। আমি দেখেছি তার থেকে যদি আমরা সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া, এদিকে কটকা, আমরা এই সমস্ত জায়গা নিয়ে যদি কমপ্লিট একটা প্যাকেজ করতে পারি, মেঘনাঘাট থেকে ছেড়ে এই জায়গাগুলোতে আমরা হিট করতে পারি, তাহলে কিন্তু আমরা পর্যটন শিল্পে অনেক ভালো করবার কথা। ইতিপূর্বেও আমি বলেছি যে আমাদের সুন্দরবন থেকে শুরু করে পার্বত্য অঞ্চল যেটা একটা আছে, সুন্দর একটি লেক আছে, যে লেকটির নাম হচ্ছে যে আপনার কাপ্তাই লেক। তো দেখবেন কাশ্মীর, ডিন লেক এবং নেগিন লেক, এই দুটো দিয়ে কাশ্মীর কিন্তু তার বাজেট পরিপূর্ণ করে থাকেন, অথচ তার থেকে কয়েক হাজার গুণ ভালো আমাদের কাপ্তাই লেক, অথচ আমরা সেখান থেকে কোনো রাজস্বই পাচ্ছি না। এর মূল কারণ হচ্ছে পরিকল্পনার অভাব। আমরা যদি একটু পরিকল্পনাই নেই, তাহলে এখান থেকে অনেক বড় রাজস্ব আমরা আনতে পারি। আর জাহাজ শিল্প, এর জন্য আমরা যেটা করতে চাচ্ছি ক্রুজ শিপ, সেটাতেও কিন্তু আমাদের জাহাজ শিল্পকে আমরা কাজে লাগাতে পারি। পাশাপাশি দেখবেন আগে আমাদের দেশের ফেরিগুলা কিন্তু দেশের বাইরে থেকে আমরা আমদানি করতাম, এখন আমরাই রপ্তানি করছি। তো আমাদের যেটা হচ্ছে যে চট্টগ্রাম শহরের ভাটিয়ারি থেকে শুরু করে এদিকে আমরা প্রায় শেষ মাথা পর্যন্ত, কুমিরা পর্যন্ত যে বিশাল জায়গা রয়েছে, এই জায়গাগুলোকে আরো প্রমোট করে, এবং খুলনাতেও যেটা হচ্ছে, তো এখানে আরো বেশি বেশি প্রমোট করে আমরা যদি কাজটা করতে পারি, এবং সরকার যদি এই বাজারটাকে, সরকারের দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক বিশ্বে এটার প্রচারণা আমরা তৈরি করতে পারবো। আমাদের প্রচারটা দরকার, মার্কেটিং দরকার। সে মার্কেটিং করতে গেলে বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের টাচ করতে হবে, আর টাচের ক্ষেত্রে সরকারকে কিন্তু ভূমিকা রাখতে হবে। সরকার যদি ভূমিকা রাখে, আমাদের অভিজ্ঞতাটা শুরু হয়েছে জাহাজ ভাঙা শিল্প দিয়ে, কারণ আমরা কিন্তু ভেঙেছি। এই ভাঙার ক্ষেত্রে আমরা দেখেছি এটা মেট কিভাবে হয়, ভাঙতে দিয়ে যে অভিজ্ঞতাটা হয়। দেখবেন একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে একটা মানুষ যদি বই পড়ে তার জ্ঞান হয় 27%, সে যদি হাতে কলমে কাজ করে তার জ্ঞান হয়ে থাকে 75 থেকে 80%। আমরা কিন্তু বই পড়ে না, আমরা হাতে কলমে ভাঙতে গিয়ে শিখছি, আমরা দেখেছি জাহাজ শিল্পের মাঝে কি কি থাকে, কি কি। তো সেখানে আমরা কিন্তু বহির্বিশ্বের যারা পড়াশোনা করে আসছে তাদের থেকে বেসিকেই আমাদের দেশের অশিক্ষিত মানুষগুলা হলেও তারা কিন্তু অনেক জানে, অনেক ভালো কাজ করে দেখাচ্ছেন তারা ইতিমধ্যে। তো আমরা যদি এটাকে আরো টার্ন ওভার করি, দেখবেন এখানে পরিবেশ নিয়ে অনেক চিল্লাচিল্লি আছে। আমি কিন্তু ভিন্ন কথা বলে থাকি সবসময়, আগে পেট বাঁচাও, পরে পরিবেশ বাঁচাও। অর্থ আসলে সেটাকে দিয়ে সবকিছু সুন্দর করা যায়, আর অর্থ যদি নাই আসে স্বাভাবিকভাবেই সেটা বাধাগ্রস্ত হয়ে যায়। তো আমি বলবো যে জাহাজ শিল্পের ব্যাপারে সরকারকে আরো পরিকল্পনায় নিয়ে কাজ করা উচিত। তাহলে আমরা এক জাহাজ শিল্প দিয়েই আমাদের রাজস্বে, গার্মেন্টস যেমন আমাদের রাজস্ব একটা অংশ দখল করে রেখেছে, আমরা জাহাজ শিল্প দিয়েও পাবো। আর পর্যটন এমন একটি খাত আমাদের দেশে রয়ে গেছে যে এখানে আগামী 10 বছরের মধ্যে মিনিমাম 2 কোটি ছেলে মেয়েকে কাজে লাগানো সম্ভব। এটাকে যদি একটু পরিকল্পনায় আনেন, সেক্ষেত্রে এই দপ্তরে যারা আছেন, এই নিয়ন্ত্রণে যারা আছেন, তাদেরকে পরিকল্পনা করবার জন্য আমি মনে করে থাকি যারা বেশি বেশি দেশের বাইরে ঘোরাফেরা করছেন, যারা পর্যটন নিয়ে কাজ করেন, এই সাবজেক্টের উপর গবেষণা করেছেন, ওনাদেরকে নিয়ে একটি জাতীয় কমিটি করা উচিত। আদারওয়াইজ আমাদের দেশে দেখবেন যে মন্ত্রী পরিষদে যারা যোগদান করেন, যিনি পড়াশোনা করেছেন ইতিহাসে, ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে পানি সম্পদে বা প্রাণী ও পশু সম্পদ রিলেটেড কোনো আমরা পাচ্ছি না। এর জন্য এটা সরকারকে মাথায় রেখে যে কোনো কমিটি করতে গেলে অন্তত ভাবা উচিত যে আমি কাকে কোথায় দিচ্ছি।
আমরা আলোচনা একেবারে শেষ প্রান্তে যাবার আগে আবার একটু জানবো যে এই যে ওভারঅল আলোচনাটা শুরু হয়েছিল যে রাজনৈতিক অস্থিরতার ব্যবসা বাণিজ্যের প্রভাব, সেখান থেকে আসলে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দলের প্রতি আপনাদের কি রিকোয়েস্ট থাকবে? আমি ছোট্ট রিকোয়েস্ট করব যে মাননীয় বর্তমান সরকার প্রধান, বিরোধী দলে দুজনই ওনারা ওনাদের স্বজনদের হারিয়েছেন হয়তো আমাদের কারণে। আমি সংখ্যাগ্রস্ত যে আসলে কি ওনারা সেই কষ্ট থেকে আমাদের কষ্ট দিচ্ছেন? ওনাদের প্রতি আমার আহ্বান দেশবাসীর পক্ষ থেকে, এর জন্য তো আমরা দায়ী না, তাহলে আমরা কেন কষ্ট পাচ্ছি? প্লিজ সবকিছু ভুলে গিয়ে অন্তত এদেশের জনগণকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। যত দ্রুত সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনারা দুজনেই কিন্তু সৎ, আপনারা কঠোর জীবন যাপন করেছেন এবং করছেন, কিন্তু আপনাদের পাশ থেকে যারা আপনাদের পরিচালনা করাচ্ছে তাদের কথা না শুনে বিভিন্ন মিডিয়া দেখুন এবং বাস্তবতায় এসে অতি দ্রুত সংলাপে বসুন। আমাদের সেই প্রত্যাশা থাকলো, অবশ্যই আমরা আশা করব যে খুব দ্রুতই আমরা সেটা দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং 21 টেলিভিশনের সকল শ্রোতাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নানা দিক নিয়ে আলোচনা করছিলেন দৈনিক স্বাধীন মতের সম্পাদক ও ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খন্দকার আলী আজম। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি। দুপুর 2:30টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।